ব্যাপারটা হচ্ছে ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ একরামউদ্দিন, চণ্ডীতলায় বাড়ি, হুগলি চণ্ডীতলা। ইনাকে 2001 সালে ডিআইবি চুঁচুড়া হুগলি অ্যারেস্ট করে যে ইনি পাকিস্তানি, ফরেন ন্যাশনালস, পাকিস্তানি বলে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে অভিযোগটা কি, ওনার কাছ থেকে নাকি একটা পাকিস্তানি পাসপোর্ট পাওয়া গেছে, আব্দুল মাজিদ বলে লাহোরে বাড়ি কোনো এক ভদ্রলোকের নামে। তো বললো এই একরামউদ্দিন এবং ওই আব্দুল মাজিদ লাহোরের বাসিন্দা একই ব্যক্তি, ইনি পাকিস্তানি। তো বারবার বলা হলো যে ইনি না, ইন্ডিয়ান ন্যাশনাল, ইনার আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, ভোটার আইডি কার্ড আছে, আপনার সেই সময় তো ভোটার আইডি কার্ড ছিল না, ভোটার লিস্টে নাম রয়েছে, রেশন কার্ড আছে। তা সত্ত্বেও এনাকে কিন্তু চার্জশিট দিল। তারপরে উনি বেল পেলেন। বেল পাওয়ার পরে 2019 সালে বিচার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনার চুঁচুড়া এনাকে পাকিস্তানি বলে চিহ্নিত করলেন এবং 3 বছরের জেল দিল। আর বলে দিল যে ইন দ্য মিন টাইম এনাকে পাকিস্তানে ডিপোর্ট করতে হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, অর্ডারে লিখে দেবে। সেই মোতাবেক এনাকে দমদম জেল থেকে আপনার তিহার জেলে নিয়ে যাওয়া হলো দিল্লিতে। তিহার জেলে নিয়ে গিয়ে ওনার পাকিস্তানি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করা হলো। পাকিস্তানি বললো না, এ তো আমার দেশের নাগরিক নয়, একে আমি নেব না। আবার তিহার জেল থেকে আবার দমদম জেলে এসে গেলেন। ইন দ্য মিন টাইম ওনার 3 বছরের সাজা খাটা শেষ 2022 সালে। তো তা সত্ত্বেও কিন্তু উনি এখনও দমদম জেলেই বন্দি আকারে রয়েছে এবং ওনার ব্রেন স্ট্রোকও হয়েছে, প্রচণ্ড অসুস্থ অবস্থায় রয়েছে। বয়স হচ্ছে আপনার 49 ইয়ার্স বর্তমান বয়স। এইরকম একটা পরিপ্রেক্ষিতে তার জন্য বেল পিটিশন না করে, যেহেতু ওনাকে বিনা আপনার বিচারে কনভিকশন পিরিয়ড শেষ, সাজা খাটা শেষ, যদি তর্কের খাতিরে ধরে নিই উনি পাকিস্তানি, তো সেখানে তারপর তো ওনাকে বন্দি অবস্থায় রাখার তো কোনো অধিকার নেই। সেই মোতাবেক আমরা হাইকোর্টে আজকে রিট পিটিশন মুভ করেছি। জাস্টিস সব্যসাচী ভট্টাচার্যের ঘরে দীর্ঘ শুনানি হয়। রাজ্য সরকার বলে, জেল অথরিটি বলে যে না, একে ছাড়া যাবে না। জেলের মধ্যে, দমদম জেলের মধ্যে এই সমস্ত আসামিরা যাদের জেল খাটা শেষ হয়ে গেছে, অথচ অন্যান্য দেশ তাদেরকে নিচ্ছে না, সেই সমস্ত আসামিদের ক্ষেত্রে আমরা আলাদা একটা সেল করেছি, সেখানে রয়েছে। তো বিচারপতি কথাটা শুনে তো অত্যন্ত রাগান্বিত যে তুমি জেল ভিসিনিটির মধ্যে, প্রিসিংটের মধ্যে তুমি ওনাকে রেখে দিয়েছো, আবার বলছো আমি জেলে নেই, এটা আমি মানব না। তো তারপরে আপনার কেন্দ্রীয় সরকারের বক্তব্য শুনলেন, হোম মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনারা বললেন না, ছাড়া যাবে না, ওনাকে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে হবে, সিটিজেনশিপ একটা অ্যাপ্লাই করতে হবে। বলতো তুমি তো বিচার ব্যবস্থায় বলছে পাকিস্তানি, আবার বলছে সিটিজেনশিপ অ্যাপ্লাই করো, কি তোমার কি আইন আছে বলো, এই ক্ষেত্রে কি আইন আছে, একে কোথায় রাখবে? তো বললো এই ধরনের কোনো আইন নেই। তো মাননীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বললো তাহলে ছেড়ে দিতে হবে। বলছে না, একে ছাড়া যাবে না, সিকিউরিটি থ্রেট, পাকিস্তানি ন্যাশনাল। তখন জজ সাহেব, এটা লাইভ স্ট্রিমিংও আছে, জজ সাহেব বললো তাহলে একে হ্যাং করে দাও, একে মেরে দাও। যদি একটা হিউম্যান বিংকে তুমি ছাড়বে না, তুমি রেখে দেবে, তাহলে তো বাঁচার অধিকারই নেই। রাইট টু লাইফ উইথ ডিগনিটি, দ্যাট ইজ টোটালি হ্যাম্পার্ড। তো সমস্ত বক্তব্য শোনার পর মাননীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ওনাকে আজকে রিলিজ করে দিলেন। রিলিজ ইন দ্য সেন্স ওনাকে বেল দিলেন যে ওনা উইথ কন্ডিশন যে চণ্ডীতলায় উনি থাকবেন, লং টার্ম ভিসার জন্য দরকার হয় অ্যাপ্লাই করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কনসিডার করবে। এইরকমভাবে একটা হিউম্যান বিং, সে পাকিস্তানি হোক আর ইন্ডিয়ান হোক, তাকে এইভাবে কনফাইনমেন্ট অবস্থায় দীর্ঘদিন তাকে রেখে দেওয়া যায় না। ইন্ডিয়ান, এটা কিভাবে আপনি কোর্টে প্রুফ করলেন? এটি প্রকৃতই ইনি ইন্ডিয়ান। আমি জজ সাহেবকে দেখিয়েছি রিট পিটিশনের এটা পার্ট অফ যে 1997 সালে ড্রাইভিং লাইসেন্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্যুড ড্রাইভিং লাইসেন্স। আমি বলি না, ইনার বাবা মা এখানকার বাসিন্দা, বাবা মায়ের পাস আছে আপনার ভোটার আইডি কার্ড, সমস্ত ল্যান্ড ডকুমেন্টস আছে, তারপরে এনার রেশন কার্ড, বাবা মায়ের রেশন কার্ড, আপনার পঞ্চায়েত সার্টিফিকেট, সর্বক্ষেত্রে সমস্ত ডকুমেন্টসই এনার রয়েছে। তো আত্মীয় স্বজন সকলেই আছে। লোকাল অথরিটিও বলছে যে না, আমাদের এখানকার দেশের নাগরিক। বাংলাভাষী এবং এটা আমার আইনজীবী হিসাবে বলা আমার শোভা পায় না, জানি না, হয়তো উনি মুসলিম, কমিউনিটি মুসলিম, সেই জন্যও একটা সন্দেহের একটা ব্যাপার হয়তো তৈরি হয়েছে কিনা সেটাও আমি জানি না। কিন্তু কোর্ট এতদিন দেরি করলো কেন এই রায় দিতে বা জামিন দিতে? কারণ ওনার তো ডকুমেন্ট বলছেন সবই ছিল, উনি যে ইন্ডিয়ান সেই প্রুফ তো যথেষ্ট ছিল। সেটা তো যে নিম্ন কোর্টের যে বিচারক
চুঁচুড়া কোর্টে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি বিচার করেছে, উনি ডকুমেন্টস দেখেছে, দেখে ওনার মনে হয়েছে ইনি পাকিস্তানি। একটাই প্রমাণ যে ওনার কাছ থেকে নাকি একটা সিজ হয়েছে একটা পাসপোর্ট, পুলিশ বলছে সেই পাসপোর্ট ইন দ্য নেম অফ ওয়ান আব্দুল মাজেদ হু ইজ দ্য রেসিডেন্ট অফ লাহোর, পাকিস্তান। তাহলে উনি কি পাসপোর্টের কোনো রকম 2 নম্বরই কোনো কাজটা? না না না, কোনো ট্যাম্পার্ড কিছু নেই। বলছে এই আব্দুল মাজেদ আর এই একরাম হচ্ছে সেম অ্যান্ড আইডেন্টিক্যাল পারসন। তাহলে ওনার কাছে হ্যাঁ। পাসপোর্টটা কিভাবে এলো? এটাই বলছে পাসপোর্ট। আর আকরামউদ্দিন বলছে না, আমি তো এই ধরনের কোনো পাসপোর্ট আমি তো দিইনি। এটা একটা গভীর ষড়যন্ত্র। কারা করেছে? কারা করেছে? পুলিশ কেস দিয়েছে সোমোটো, কোনো থার্ড পার্টিকেও কমপ্লেন করেনি। পুলিশ একে ফরেনার্স একটা কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়ে একে চার্জশিট দিয়ে বিচারে ফেললো, তারপরে কোর্ট একে কনভিকশন দিল। কোনো রাজনৈতিক বিষয় আছে পেছনে? না, সোফার আমার ইনস্ট্রাকশন হিসাবে এই ধরনের কোনো রাজনৈতিক ষড়যন্ত্র। আজকে বেল পাওয়ার পরে রিলিজ হবে না, আজকে উনি বেল পেলেন। কালকে শ্রীরামপুর কোর্টে, জুরিসডিকশনাল কোর্টে জজ সাহেব অর্ডার দিল যে ওখানে তুমি অ্যাপ্রোচ করবে, বেল বন্ড ফার্নিশ করবে, তারপর রিলিজ অর্ডার নিয়ে দমদম দিলে যাবে। দেখা যাক তারপরে কখন রিলিজ হবে। আমরা চাইছি যে ওনার সরাসরি ওনার কাছ থেকে এই পুরো ঘটনাটা শুনতে। ওনার কেউ কথাবার্তার মতো, মানে কথা বলার মতো ওনার অবস্থা নেই আমার কাছে। হ্যাঁ, ফ্যামিলি তো আছেই, ওনার স্ত্রী আছে, ওনার 4টে ছেলে মেয়ে রয়েছে, বাবা মা আছে, বোন উনি যে এতদিন ওনাকে আপনাদের কথা অনুযায়ী মিথ্যা কেসে এতদিন উনি জেলে ছিলেন, আদালত ওনাকে জামিন দিলে, তো এতদিন যে ওনার জীবনের এই কয়েক বছর যে নষ্ট হলো, এর জন্য কি আদালত কোনোভাবে কিছু? না না না, এখন তো আমি 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 ক্ষতিপূরণটা চাইনি। আমি মূলত একটা হিউম্যান বিং, তার কনভিকশন পিরিয়ডও শেষ হয়ে গেছে, 2টো সাবমিশন ইন্ডিয়ান, আবার কোর্ট বলছে না পাকিস্তানি। তো এইরকম একটা মুহূর্তে কোর্টের কাছে কি প্রমাণ আছে? শুধু ওই পাসপোর্টটাই? হ্যাঁ, কোর্টের কাছে খালি ওই পাসপোর্ট। কোনো ওখানকার অ্যাম্বাসির কোনো? না 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 না, তো পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছিল কোর্টের পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে? ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের সাথে যোগাযোগ করেছে 2020 সালে। ওরা কি বলছে? পাকিস্তান বলেছে যে না, এ আমাদের পাকিস্তানি নয়, হ্যাঁ, একে আমরা নেব না, ওরা বলে দিল। তারপরে সরকার চুপচাপ আছে, কোনো রকম ব্যবস্থা নেই, এরকম বন্দি আকারে পড়ে আছে। বাধ্য হয়ে হাইকোর্টে ম্যাটারটা দৃষ্টি আকর্ষণ করা হলো। সম্প্রতি যে এনআরসি হবে, যেটা অলরেডি আসামে হয়ে ভুক্তভোগী প্রচুর মানুষ নাগালি নাগরিকত্ব প্রমাণ করতে 3.5 লক্ষ কেস চলছে আমার। তো এই ধরনের কেস এনআরসি হলে বাংলাতে তো বাংলাদেশি, মানে তার মানে বাংলাভাষী যারা মুসলিম তাদেরকেও পাকিস্তানি তকমা, বাংলাদেশি তকমা দিয়ে তো ভুরি ভুরি কেস আছে। এ তো কীভাবে ট্যাকেল করবেন? তো ট্যাকেল করা বলতে এটা পুরোপুরি যদি কারো কপালে কষ্ট থাকে তাকে ভুগতে হবে যা পরিস্থিতি। কেননা আমরা আইনজীবী হিসাবে বহু সাধারণ নাগরিকের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে মেশি। আমাদের মামলা ফাইল করতে গিয়ে বলি যে তোমার ভোটার আইডি কার্ডটা আনো, আধার কার্ডটা আনো, এটা দেখি তো আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নাম মিল নেই, বিভিন্ন রকম ডকুমেন্টসের সঙ্গে মিল নেই, কারোর আধার কার্ড করাই হয়নি। তো এই ধরনের যদি প্রুফ করতে হয়, তো মুসলিমরা তো শিক্ষাগত দিক থেকে বলুন একটু তো পিছিয়ে, সচেতনতার দিক থেকে, তো তাদের কাছে এই ধরনের ডকুমেন্টস প্রপারলি নেই। মানে বহু উদ্বাস্তু, হ্যাঁ থাকলেও অনেক ভুল। হ্যাঁ, বহু উদ্বাস্তু হিন্দু বা অন্যান্য ধর্মের মানুষও আছেন যাদের কাছে প্রপার ডকুমেন্ট নেই। যেমন সুন্দরবনে, যদি আপনি ধর্ম বাদ দেন, সুন্দরবনের বেশিরভাগ মানুষের কাছে কাগজপত্র ঠিক নেই, কারণ সেখানে প্রায় 5 বছর 10 বছর পরে পরে বন্যা হয়, বিভিন্ন রকম দুর্যোগ হয়, তারা কাগজপত্র হারিয়ে ফেলে, নষ্ট হয়ে যায়, তারা কীভাবে নাগরিকত্বের প্রমাণ করবে? দেখুন সেটা তো ভারত সরকার একটা আইন তৈরি করে দিয়েছে যে সিএ, যেটা যে যারা হিন্দু তারা যদি অ্যাপ্লাই করে তো তাদের ক্ষেত্রে কনসিডার করা হবে। এখানে মেন ভুক্তভোগী হবে অন্য কমিউনিটি, মাইনরিটি কমিউনিটি। তো এটাই তো বললাম, যদি কারোর ভাগ্য খারাপ হয় তো তাকে ভুগতে হবে, সঠিক প্রমাণ করার মতো ব্যবস্থা এখানে নেই।